কি পড়ছো? ও তোমার ভিডিওর কাজ শুরু? ইয়েস। আচ্ছা আচ্ছা, ভালো। আমি তোমাকে যেটা বলেছিলাম যে তুমি যখন আমার ভিডিওই তুলতে চাও, একটা ডকুমেন্ট বানাবে তো আমাকে নিয়ে, তার জন্য আমার লেখালেখির ব্যাপারগুলোই বলতে পারো। এখন ইঞ্জিনিয়ারিং বলে তো লাভ নেই, শুধু সাহিত্যের কথাই বলবো। সাহিত্য সংস্কৃতি জানি এখন কাজ করছি মেইনলি। আচ্ছা, তার মধ্যে সংস্কৃতি বলতে তো নাটক টাটক আরো অনেক কিছু আছে, সে আমার বন্ধু বান্ধবরা জানেন, সবাই জানেনি, সেগুলো তো পরের কথা। এগুলো ডিটেইলিং এর যদি কখনো সম্ভব হয় পরবর্তীকালে করা যাবে না যাবে সেটা তো অন্য কথা। আপাতত যেটা নিয়ে কথা বলতে চাইবো তোমার সাথে সেটা হচ্ছে আমার লেখালেখির ব্যাপারটা। আচ্ছা, লেখালেখির ব্যাপারটা হচ্ছে কি, সত্যিকারের কথা বলি, আমার কবিতা নিয়েই বেশি কাজ হয়েছে। পরবর্তীকালে অবশ্য গল্প, প্রবন্ধ বা অন্য ধরনের আর্টিকেল লিখেছি, বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে বা হয়েছে, সবই ঠিক আছে। এবং ওই ইনফ্যাক্ট এখন তো অবসরপ্রাপ্ত জীবন, রিটায়ার্ড লাইফ, এখানে এইগুলো নিয়ে আমার সময় কাটে আর কি। সেটা তুমিও জানো, সবাই জানেন এখন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমার কবিতা লেখার শুরু কিন্তু স্কুল লাইফ থেকে। তাই? একদম ছোটবেলা, স্কুল লাইফ থেকে। আর সেটা শুরুটা একটু বলে দিই, সেটা ভালো লাগবে। ব্যাপারটা, ঘটনাটা জানলে বুঝতে সুবিধা হবে যে আমি কেন কবিতা লিখতে শুরু করলাম। অনেকে অবশ্য বলেছেন আমাকে যে আমি কেন লিখি, এটা আর্টিকেল লিখুন। কিন্তু আমি ঠিক ওই আর্টিকেলের কথাই যাচ্ছি না। কিন্তু বেসিক্যালি প্রত্যেক মানুষের একটা শুরু তো হয়। তো আমার শুরুর ব্যাপারটা হচ্ছে যে কেন কবিতা লিখি। এখন আমার প্রথম জীবনে আমরা যখন কিছু একটা লিখতে শুরু করি না কেন, সাধারণভাবে অনেকে গল্প লেখা শুরু করেন। আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি এই কারণে, যখন গল্প একটা লিখলাম বা একটা 2-4 পাতার জিনিস হলো, সেটা ছাপতে গেলে যে কোনো সম্পাদক তার ওই 3 পাতা 2 পাতা অতটা জায়গা তিনি দেবেন না। খুব স্বাভাবিক কারণেই তখন আমাকে দেখে বললো, উৎসাহ দেখে বলতো, পিঠ চাপড়ে, আরে বেশ ভালোই তো লিখছো, ভালো লিখছো, বেশ সুন্দর। তবে জানো তো আমার জায়গাটা তো ছোট, তুমি অল্প ছোট করে কিছু একটা দাও, ছোট করে কিছু দাও। এই ব্যাপারটা সবসময় চালু হতো। আর ফলে ওই 4 লাইন 6 লাইন 8 লাইন 10 লাইনের কবিতা, সেটা একটা পত্রিকার একটা পাতার কোনায় ছেপে দিল। আর নিজের নামটা ছাপার অক্ষরে দেখা, তখন একটা লোভ তো থাকেই ওই বয়সে। ওই দিয়ে ওই লোভটাকে স্যাটিসফাই করার জন্য আমার প্রথমে কবিতা লেখা শুরু। আচ্ছা, ওইভাবে আস্তে আস্তে নিজের ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছে। তারপরে কবিতাটাকে ভালোবাসতে শিখলাম। কবিতার সঙ্গে সঙ্গে স্কুল লাইফের পরে কলেজ লাইফে এসে সাংস্কৃতিক জগতের আরো বড় বৃত্তে ঢুকলাম, যেখানে অল ইন্ডিয়া রেডিও আছে, বঙ্গ সংস্কৃতি সম্মেলন আছে, যুব উৎসব আছে, সেগুলো অনেক কিছু আছে। যাই হোক, সেগুলো তো কলকাতায় দীর্ঘদিনে নিয়ে কাজকর্ম করা, দৌড়দৌড়ি করা, উৎসাহ নেওয়া। যেমন আমার দূরদর্শনের যে ডাইরেক্টর হয়ে রিটায়ার করলেন আমারই এক বন্ধু, তাকে সবাই চেনেন, পঙ্কজ সাহা। একদম, পঙ্কজ আমার ছোটবেলার বন্ধু। তাই? একদম, মানে আমার কলেজ লাইফ, ছোটবেলা বলতে কলেজ লাইফ থেকে ধরো, যাদবপুরে আমরা একই জায়গায় থাকতামও, সন্তোষপুরে। এবং তারপরে তখন অবশ্য রেডিওতে কাজ করতো। আর আমি তখন বেসিক্যালি পঙ্কজের সঙ্গে আমার কাজ করার সুযোগটা কিন্তু রেডিও থেকেই। এটা কলকাতা রেডিও? কলকাতা রেডিওতে, অল ইন্ডিয়া রেডিও ক্যালকাটা বলে তখন ছিল, কলকাতা তো পরে হয়েছে। তো সেইটা দিয়েই আমাদের কাজ শুরু। এবং সেখানে আমি একটা প্রোগ্রামার হিসেবে জয়েন করি মানে প্রোগ্রাম করি আর কি। এটা কোন সালে? এটা তোমার 60s এর শেষের দিক বলতে পারো। ওরে বাবা, সে তো অনেক আগে। অনেক আগে তো বটে, আমার কলেজ জীবন এবং শেষের, মানে কলেজের শেষ জীবন আর কি। তখন এমনকি কিছু কিছু চাকরি বাড়ির কাজ চলছে। অবশ্য পুরোপুরি পড়াশোনা শেষ হয়নি আমার। পড়াশোনা আর চাকরি তো মিক্সড হয়, জীবন অনেক কিছু আছে, সে তো অন্য দিকে চলে যাচ্ছি, সেটার কথা না। কিন্তু তখন পঙ্কজের সাথে আমাদের শুধুমাত্র যে অল ইন্ডিয়া রেডিও তা না, আমাদের তার বাইরেও একটা গোষ্ঠী ছিল, সাংস্কৃতিক গোষ্ঠীর অনেক রকম কাজকর্ম আমরা করতাম, যেটাতে বঙ্গ সংস্কৃতি সম্মেলন, যুব উৎসব, এই সমস্ত অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতাম। এবং আমাদের একটা অডিও ভিজুয়াল কালচার বলে একটা ইনস্টিটিউট তৈরি করেছিলাম, যে ইনস্টিটিউট থেকে আমরা আবৃত্তি উৎসব করেছি। ইনস্টিটিউট তৈরি করেছি? হ্যাঁ, ইনস্টিটিউট তৈরি করে। আচ্ছা। সেই ইনস্টিটিউটের সায়েন্স ডিভিশনও ছিল। আচ্ছা। সেখানে জয়ন্ত স্থানপতি, যে পরবর্তীকালে কলকাতার বিড়লা সায়েন্টিফিক মিউজিয়ামের ডাইরেক্টরও হয়েছে, হ্যাঁ, সে এখন রিটায়ার করেছে অবশ্য। সে আমাদের থেকে অনেক ছোট বটে, কিন্তু খুব উৎসাহী ছিল। এবং সে স্কুল লাইফ থেকে সায়েন্টিফিক মডেল তৈরি করা এবং সায়েন্টিফিক এক্সিবিশন করা, এবং নেহেরু ডলস মিউজিয়াম যেটা কলকাতায়, সেখানেও প্রতি বছর ওর সায়েন্টিফিক এক্সিবিশনের ব্যাপার ছিল। এবং নিজে প্রচুর কাজ করেছে।
ওরা আমাদের সঙ্গে উনিও ইনস্টিটিউটের সঙ্গে ইনভলভ ছিল। ছিলেন? হ্যাঁ উনিও ইনভলভ ছিলেন? হ্যাঁ প্রচন্ড ভাবে। আচ্ছা ওরও কলেজ লাইফ তো তখন। আচ্ছা এবং ছোটবেলা থেকে ওরও সায়েন্টিফিক মডেলিং এর খুব মানে নেশা ছিল আর কি। আচ্ছা ও সায়েন্টিফিক এক্সিবিশন প্রচুর করতো ওকে এবং সেই হিসেবেই ও বড় হয়েছে, পাশাপাশি আমরাও বড় হয়েছি। তো আমাদেরটা ছিল মেইনলি কালচারাল। তো এই যে অডিও ভিজুয়াল কালচার যে ইনস্টিটিউটটা করেছিলাম আমরা, সেখান থেকে আমরা কিন্তু সর্বপ্রথম বলতে পারো কালচারাল কাজকর্ম করতে গিয়ে আবৃত্তি উৎসব, মানে আবৃত্তি তো আমরা সবাই করি, আবৃত্তি উৎসব করেছিলাম 4 দিন ধরে বিভিন্ন ভেন্যুতে। সেটা নিয়ে অন্য সময় কথা বলবো, সেটার বিস্তারিত ডিটেল নিয়ে আলোচনা করা যাবে। এখন আমি আসছি শুধু কবিতার অংশে, যেটা তুমি এখন সামনে দেখেছো, ধরতে চাইছো। এখন আমার হাতে এখন যে কবিতার বইটার প্রথম কবিতার বই আমার, এটা পাবলিকেশন, তোমাকে আমি দেখাই। এটা হচ্ছে আমার প্রথম কবিতার বই। হ্যাঁ এটা দেখছিলাম তো একটু আগে। তো আচ্ছা এটা কোন সালে? এটা হচ্ছে তোমার 1978-এর 21শে জুলাই এর প্রথম প্রকাশের তারিখ। আর 21শে জুলাই 1978 যে তারিখটা, সেটা প্রকাশ হয়েছে সেই তারিখে। সেটার তারিখটা, তার বিশেষত্ব হচ্ছে সুভাষিসের জন্মদিন, কিন্তু সেটা মানে জন্মের তারিখ আর কি, জন্মদিন বলবো না, জন্মের তারিখ। সুভাষিসের জন্মের তারিখই হচ্ছে 21শে জুলাই 1978। সুভাষিসটাকে সেটা বলে দাও। সুভাষিস আমার পুত্র, ঠিকই বলেছো তুমি, তোমার দাদা। তোমার দাদার জন্মের তারিখ যেটা, আমি ওটাকে ওইভাবে দেখেছি, যে কারণে এটা ডেটটা রেখেছি আরো বিশেষ করে। এটা আমার সাহিত্যের প্রকাশ, আমার একটি সন্তান। আর অন্যদিকে আমার প্রথম পুত্র সুভাষিস, যাকে আমরা বুবু বলে ডাকি, সেও আমার আরেক সন্তান। মানে আমার পুত্র সন্তান, এটা আমার কাব্যের সন্তান। সেই জন্য দুটো তারিখকে আমি ওইভাবে রেখেছি। আর এরপরে তোমায় বলি, এরপরে অবশ্য আমার রেগুলারলি বই পাবলিশ করার তো উপায় ছিল না, পয়সা কড়ির অভাব থাকেই আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের বিশেষ করে আরো বেশি করে ছিল। যাই হোক, পরবর্তীকালে নিজের উৎসাহী, কারণ আমাদের কবিতার পাবলিশাররা কোথায় ছাপে, যেহেতু কোনো পাবলিশার ছাপবে না, ওটা নিজের ভালোবাসার থেকে এবং বন্ধুত্বের আবেদনে আমাদের ছাপতে হয়। তো সেই ছাপাটাই বন্ধুদের হাতে হাতে বিতরণ করি। তো সেখান থেকেই পড়ে বাকিরা পড়াশোনা করে, লোকেরা পড়ে তখন আমাকে বলে তুমি তো ভালোই কবিতা লেখো। এই সমস্ত ব্যাপারগুলো হয়েছে, পরবর্তীকালে ইন্সপায়ার্ড হয়েছি বলতে পারো। পরবর্তী বই যেটা আমার, সেটা হচ্ছে সুখের কাছে হাত পেতেছি, এই বইটা। এটাকে তুমি আগে বোধহয় একটু ডিসপ্লে করলে আর কি। বাহ, এটার প্রচ্ছদটা তো খুব সুন্দর। হ্যাঁ, এই প্রচ্ছদে কিন্তু একটা ব্যাখ্যা তোমাকে বলা দরকার, প্রচ্ছদ সুন্দর বলছি বলেই বলছি। এই প্রচ্ছদটা কিন্তু রবি চ্যাটার্জি, যিনি টালিগঞ্জের বাংলা সিনেমার আর্ট ডাইরেক্টর ছিলেন, এবং ক্ষুদিত পাষাণের আর্ট ডাইরেকশন করে উনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এবং তিনি, তার সঙ্গে আমার পরিচয় কিন্তু আমার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে যখন আমি নাটক নিয়ে এমএ পড়তে যাই, সেখানে তিনি আমার মাস্টারমশাই ছিলেন। তাই? হ্যাঁ। এবং সেইখানে একদিন বৃষ্টির দিনে কোনো ক্লাস হবে না, তখন রবিদা বললেন তোরা কারা কারা এসেছিস, বস, আমরা একটু গল্প করি। আর সেই সঙ্গে মানে আমাদের মানে কি বলে, তেলে ভাজা মুড়ি আর চা খাওয়া হচ্ছে। আর সেই ফাঁকে রবিদা তার ঝুলি থেকে একটা চাইনিজ ইঙ্কের ডিব্বা বার করলেন, একটা ছোট্ট ব্রাশ বার করলেন, বার করে একটা স্পেয়ার কাগজ, একটা টুকরো কাগজ, সেটা উনি ইউনিভার্সিটির ডেস্ক থেকে নিয়ে নিলেন, নিয়ে বসে বসে গল্প করছেন। আর এই ছবিটা আছে, ছবিটার অদ্ভুত একটা ব্যাপার আছে। এটা গ্রামের ছবি, এটা একটা সিনেমার ব্যাকগ্রাউন্ডের মতো। এই ছবিটা উনি কিন্তু জাস্ট মিনিট 15 সময়ের মধ্যে চাইনিজ ইঙ্কের দুটো সাদা আর কালো মিশিয়ে, আর তার সাথে ছোট ব্রাশ দিয়ে এটাকে উনি আঁকছিলেন। 15 মিনিটে? মিনিট 15-20 ম্যাক্সিমাম। 15 গল্প করতে করতে, আমরা গল্প করছি, চা খাচ্ছি, মুড়ি খাচ্ছি, সেই ফাঁকে আরেকদিকে হাতে ওনার কাজটা করেই চলেছেন। একটা গ্রামের দৃশ্য ফুটে উঠলো ওনার ওই কাগজের উপরে। এবং এরপরে সেই যখন আঁকা হয়ে গেল, তখন কি আবার একটা ক্যাজুয়াল টুকরো কাগজ, তো ওটা তো রবিদা রাখার জন্য কিছু করেনি। তখন রবিদাকে জিজ্ঞেস করলাম, রবিদা এটা আপনি কি করবেন? তখন রবিদা বলছে কি আর করবো, সময় ছিল আঁকলাম, তুই নিবি? আমার মুখ চোখ দেখে উনি বুঝতে পেরেছিলেন হয়তো, কি তুই রাখবি? হ্যাঁ, আপনার আঁকা ছবি আমি রাখবো। এবং সেটাই আমি তখন রবিদার হাত থেকে উপহার হিসেবে পেয়েছিলাম। সেটা হচ্ছে কিন্তু
ইয়ারের হিসেবে হচ্ছে তোমার এটা বোধ হয় 71 কি 72, আচ্ছা 72 অবশ্য আমরা পাস আউট, 70 আর 72 মধ্যেই আর কি। আচ্ছা তারপরে সেইটা আমি আমার কাছে উপহার হিসেবে রেখে দিয়েছিলাম। পরবর্তীকালে যখন এই বইটা আমি পাবলিশ করার কথা ভাবি, এবং এটা পাবলিশ হয়েছিল তোমার 13ই জুলাই 2003 সালে, মানে অনেক দিন পরে, মাঝখানে কিছুই করা সম্ভব হয়নি। সেখানে রবিদার এই ছবিটাকে আমি ভাবলাম এটাকে প্রচ্ছদ করে আমি ব্যবহার করব, বাহ এবং এটা আমার রবিদার প্রতি একটা শ্রদ্ধাঞ্জলিও বটে। এবং রবিদার কথা বলার এই যে সুযোগ পেলাম, তুমি দেখে বললে না যে এটা কি সুন্দর একটা ছবি, এটা আমাদের কারোর আঁকা নয়, রবিদার স্মৃতি হিসেবে এটা আমার কাছে রয়ে গেছে, এবং সেটাকে আমি বইয়ের প্রচ্ছদ করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করি। উনি এখন কোথায়? উনি মারা গেছেন, আচ্ছা উনি জীবিত নেই। এবং ইনফ্যাক্ট একটা কথা বলে রাখি, এই রবিদার হাত ধরেই কিন্তু রবিদা আমাকে ইউনিভার্সিটি, যখন আমি নাটকে মাস্টার ডিগ্রি করি, তখন রবিদাই আমাকে বলেছিলেন, আরে তুই তো ইঞ্জিনিয়ার, তুই চল আমার সাথে টালিগঞ্জ পাড়ায় আমার স্টুডিওতে, ওখানে তোকে কাজ শেখাবো, তুই সেটের কাজ করবি, সেট ডিজাইনের কাজ করবি আমার সাথে। এবং সত্যি সত্যি আমি খুব গর্বিত যে রবিদার হাত ধরে আমি টালিগঞ্জ পাড়ায় গিয়েছি, তার সঙ্গে কাজ করেছি, এবং তার সঙ্গে টালিগঞ্জ পাড়ার যে অভিজ্ঞতাটা সেটা আমার ওনার হাত ধরেই হয়েছে আচ্ছা এক সময়। আর তারপরে আমি নিজস্ব আরেকটি কবিতার সংকলন এটা বার করেছি, সেটা একটা ছোট্ট কবিতা সংকলন। এটা দেখো, এই জিনিসটা, এই বইটার কথা বলছি আমি। বাহ এই বইটার একটা ইতিহাস আছে। এই বইটার একটা কথা বলি, এই প্রচ্ছদটা কিন্তু এবার ওই সুভাষিস, মানে আমার পুত্র বুবু, তোমার দাদা বুবুর আঁকা, মানে আঁকা বলে ওরই তৈরি করা আর কি। ও তখন আর্ট ডাইরেক্টর হিসেবে কাজ করতো অ্যাড এজেন্সিতে, তখনকার ক্রিয়েশন এটা। বাহ ও আমাকে এটা প্রচ্ছদে, আমি বললাম একটা প্রচ্ছদ করে দিস তো, আমাকে এটা করে দিয়েছিল। আর এই বইটার একটা ইতিহাস বলি, এটার এই সাইজে আমার সংকলন করার ইচ্ছেটা হয়েছিল শান্তিনিকেতনের, মানে বিশ্বভারতীর প্রকাশিত রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বইটার কথা মনে আছে? ছোট্ট গীতাঞ্জলি, ছোট্টটা, এক্স্যাক্টলি সেই সাইজের একটা প্রোডাকশন আমার করার ইচ্ছে হয়েছিল। বাহ সেই ইচ্ছেতেই, এবং এটা একটা সুবিধাও আছে, যেটা যে কোনো লোক পকেটে করে নিয়ে যেতে পারেন। এবং এই বইটা যখন আমি কোনো আমাদের বন্ধু বান্ধবদের উপহার দিয়েছি, একজন মহিলা আমাকে বলেছিলেন বইটা খুব সুন্দর, আমার একটা ভ্যানিটি ব্যাগে নিয়ে আমি রাস্তায় চলতে চলতে বাসে বসে পড়তে পারি, ভ্যানিটি ব্যাগের মধ্যে রেখে দিতে পারি। সেই দিক থেকে এটা খুব মানে হ্যান্ডি, কনভিনিয়েন্ট হ্যান্ডি সেট। আর এটার ইতিহাসটা হচ্ছে, এই বইটা আমি করেছিলাম যখন 2009 সালে আমরা বাংলাদেশে যাই, আরাবল্লীর সংগঠনের প্রতিনিধিত্ব করে আমরা 6 জন গিয়েছিলাম, তোমার মাও সঙ্গে ছিলেন সেইবার 2009 সালে। এবং ঢাকার জাতীয় কবিতা পরিষদের আমন্ত্রণে আমরা সেখানে জয়েন করতে, মানে অংশগ্রহণ করতে যাই আর কি। সেখানে যাওয়ার আগে আমি এই বইটা পাবলিশ করি এবং হাতে করে নিয়ে যাই সঙ্গে। এটা তো ওখানে টিভিতেও বোধহয় ওরা কভার করেছিল। আমি এই বইটা থেকেই কবিতা পড়েছিলাম টিভি ইন্টারভিউ, যে ঢাকাতে আমাদের যেটা ইন্টারভিউ করেছিলেন ওনারা বিটিভি থেকে, বাংলাদেশ টিভি বিটিভি, তারাও এই বইটা থেকে আমি পাঠ করছিলাম, তখন সেটাকে কভার করেছেন। হ্যাঁ, এই বইটার একটা ওই জন্য একটা আলাদা আবেদন আছে। এবং এটা ইনফ্যাক্ট এই বইটার বিশেষত্ব হচ্ছে বাংলাদেশের কথা নিয়েই এর প্রথম চ্যাপ্টার, বাংলাদেশের কথা, তার সেই বিষয়ক কবিতা। এবং 71 সালের যে ওদের মুক্তিযুদ্ধ, তার উপরে আমার কিছু কবিতা লেখা ছিল, যে কবিতা আমি আমার মানে কলকাতার জীবনে ওই সময় আমার ছাত্র জীবনের পিরিয়ডে যেগুলো লেখা, সেগুলো আমি এই বইটাতে ইনক্লুড করেছি। এই ব্যাপারগুলো আছে আর কি। আর তাছাড়াও দিল্লিতে এসে এই সাহিত্যের কাজ করতে গিয়ে উন্মুক্ত উচ্ছ্বাস পত্রিকার সঙ্গে আমি যুক্ত হই। তুমি জানো বিকাশ দার নাম শুনেছো, বিকাশ বিশ্বাস, যিনি জাপানে এক সময় ছিলেন। হ্যাঁ, ইনি প্রচুর কাজকর্ম করেছেন। হ্যাঁ, তোমরা তো কলকাতার বইমেলাতেও তোমরা যাও। কলকাতা বইমেলাতেও আমাদের সেই উন্মুক্ত উচ্ছ্বাস পত্রিকা কলকাতার বাইরে, মানে পশ্চিমবঙ্গের বাইরের পত্রিকা হিসেবে প্রথম স্থান অধিকার করে ওদের বিচারে। ও আচ্ছা, তারা ফার্স্ট বলে ডিক্লেয়ার করে। এটা কবে? এটা ইয়ার বিফোর লাস্ট, এটা সম্ভবত 11 সালের কথা। 11 সালে ওটা কলকাতা বইমেলায় বেস্ট লিটল ম্যাগাজিন হিসেবে, মানে আউটসাইড ওয়েস্ট বেঙ্গল ডিক্লেয়ার করে ওরা, এবং সেটা পুরস্কার পাই আমরা। আর সেই বিকাশদার উৎসাহেই আমরা দুটো কবিতার সংকলন বলতে পারো। প্রথমটা ছিল
আমাদের রাজধানীর কবি কথা, এটা হচ্ছে সেই বইটা যেটা তুমি আগেও হয়তো পেয়েছো, দেখেছো। এই বইটা রাজধানীতে বসে বাংলায় কবিতা লেখা যারা লেখেন, যে সমস্ত কবিরা, তাদের সংকলন এটা, তাদের কবিতার সংকলন। এবং এটাও আমি সম্পাদনার দায়িত্বে ছিলাম এবং উন্মুক্ত উচ্ছ্বাসেরই প্রোডাকশন এটা। এবং এই বইটার মধ্যে ৭৮ জন কবির এবং বাংলার মানে বাংলা কবিতা লেখেন দিল্লি অঞ্চলেরই। আচ্ছা, ঠিক এই কথাটা আমার ঢাকার যে বিটিভি ইন্টারভিউ তাতেও বলেছিলাম, তখন এই বইটার কথাই উল্লেখ করেছিলাম। তারাও খুব অবাক হয়েছিলেন যে দিল্লিতে বসে, যেখানে ইংরেজি আর হিন্দির জায়গা, সেখানে বাংলায় কাজ করছি আমরা, এটা কিন্তু একটা বিশেষ ঘটনা বলে তারা মানে মনে করেন। এবং সেই কারণেই বাংলাদেশে টিভি ইন্টারভিউ নিয়েছিলেন আমাদের। এবং সেখানে আমরা বলেছিলাম আমরা ৭৮ জনের একটা কবিদের কবিতা সংকলন বার করেছি। এবং এর পরবর্তীকালে যখন এই বাংলাদেশে যেবার ঘুরে এলাম, 2009 সালের কথা বলছি, এই যে এটা ইন্টারভিউর কথা এক্ষুনি বললাম, সেখানে ঘুরে আসার পরে ওখানে আমরা যে ধরনের পরিবেশ, যা আন্তরিকতা এবং আত্মীয়তা পেয়েছি, সেই উৎসাহে আমরা দিল্লিতে এসে আর কি, তারপরে এই উন্মুক্ত উচ্ছ্বাসের তরফ থেকেই আরেকটি কবিতা সংকলন আমরা তৈরি করি। সে কবিতা সংকলনের চেহারা একটু আলাদা। সেটা হচ্ছে ভারতের এবং বাংলাদেশের বাংলা কবি যারা আছেন তাদের কবিতার একটা মানে সংযুক্ত সংকলন বলতে পারো, সেটা এই বইটা। যার জন্য এটা নাম দেওয়া হয়েছে কবিতায় দুই রাজধানী, দিল্লি ও ঢাকা। সেই কারণেই নামটা এরকম। হ্যাঁ, দুই রাজধানী মানে রাজধানী নয়, প্রতীক চিহ্ন, মানে দুই দেশ, দুই দেশের কবিদের সংকলন। এবং এটার দায়িত্ব আমি ছিলাম। এবং এটার সঙ্গে বিকাশদার তো ছিলেনই, আমাকে বিকাশদা বলেন তুমি এটার দায়িত্ব নেবে। এবং বিকাশদার পুরোপুরি তো সময় সবসময় হয় না, এটার পুরোপুরি ভাবে সেই দায়িত্বই পালন করেছি। এখানে তুমি একটা জিনিস তুমি যখন দেখছোই, এটাও দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিকাশদাকে খুব আশীর্বাদ জানিয়ে বলেছিলেন, যে এই ব্যাপারেও বলেছিলেন তুমি দিল্লি ঢাকায় এই ব্যাপারটা যে করছো, এটা সত্যি খুব আনন্দের। দেখো এখানে তোমাকে দেখাচ্ছি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী নিজের আশীর্বাদ পাঠিয়েছেন আমাদের কাছে। নিজের হাতে লেখা, ওটা নিজের হাতের চিঠি। পরে আমরা সেটাকে ডিটিপি করে ওটাকে রাইট আপ রেখেছি, যাতে পড়তে সবাইকার সুবিধা হয়। তলার দিকটা যেগুলো আছে সেটা ওনার ওইটারই রিডেবল ভার্সন আর কি। কি লিখেছিলেন সেটাকে আমরা ছাপিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে বিকাশদার পরিচয় বহুদিনের, এবং জাপানের চিঠি যেটা লিখতেন উনি একসময় জাপান থেকে, সেগুলো ওনারই উৎসাহে উনি লিখতেন এবং অনেক দিন ধরে লিখেছেন, দেশ পত্রিকায় নিয়মিত হয়ে লিখতেন বিকাশদা। যাক, এই কাজগুলো করে এখন দিল্লিতে যেটা হয়েছে, এতদিন ধরে দিল্লিতে আছি, দিল্লির সাহিত্য সংস্কৃতির জগতে মোটামুটি একটা পরিচিতি হয়েছে, বন্ধুত্ব হয়েছে, বিভিন্ন জায়গায় ডাকে যাই, এই সমস্ত কাজগুলো হয়। রিসেন্টলি যে আমাদের বিডিএমসিআর এর যে বাৎসরিক অনুষ্ঠান হলো, সেখানে তোমার কলকাতার যে খুব বড় নাম করা দল, তুমি বলতে পারো নাট্য দল চেতনা, যার ডাইরেক্টর হচ্ছে অরুণ মুখোপাধ্যায়, অরুণ মুখার্জি, তারা এসেছিলেন তাদের মারিচ সংবাদ নাটকটা নিয়ে দিল্লিতেই। এবং আমার সঙ্গে এই অরুণ মুখার্জির পরিচয় তখনই হয়েছিল কলকাতায় থাকতেই। এবং তারপরে আমি দিল্লিতে যেহেতু চাকরি করতে এসেছিলাম, সেই সুবাদে উনিও চেয়েছিলেন যে দিল্লিতে ওনারা অভিনয় করবেন। যাই হোক, সে ব্যাপারটা অন্য চ্যাপ্টার। পরবর্তীকালে দিল্লিতে এসেছেন, তার দুই ছেলে, তারাও আজকে খুব প্রতিষ্ঠিত সে ব্যাপারে। সেই অনুষ্ঠানে আমাদের পুরনো পরিচয় বা বন্ধুত্বটাকে আরেকবার ঝালিয়ে নেবার সুযোগ পাওয়া গেল। এবং এখানে আমরা একটা জিনিস করেছিলাম, যেটা এখানে তোমাকে বলতে পারলে আমার ভালো লাগবে, সেটা হচ্ছে নটি বিনোদিনীর উপরে আমরা একটা সেমিনার করেছিলাম। এই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটা আমরা করেছিলাম বিডিএনসি, তাদেরই একটা অংশ হিসেবে। সেখানে অরুণ মুখার্জি ছিলেন প্রধান বক্তা, আর দিল্লির আরো 3টে নাট্য দলের ডাইরেক্টররা তারাও ছিলেন। আর সমস্ত অনুষ্ঠানটার পরিচালনাটা আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল করার। এই হচ্ছে সাংস্কৃতিক ব্যাপার। আরো অনেক কিছু আছে, সে তো সারা জীবনের কথাকে আর অল্প কিছু করে শেষ করা যাবে। এই হচ্ছে ব্যাপার। সুতরাং এখনকার মতো আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুড়লো।